আইনি সংস্থা দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত করার সুপারিশ সংস্কার কমিশনের। দুর্নীতিবাজ কর্মকর্তা নিয়োগ বন্ধে 10% বেশি প্রেষণে নিয়োগও বন্ধ চেয়েছে তারা। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর মগবাজার থেকে যোগ দিয়েছেন বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং রাজারবাগ থেকে যোগ দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদউদ্দীন মাহমুদ স্বপন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। প্রথমে আমি চলে যাচ্ছি বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক জনাব আজিজুল বারী হেলাল, আপনার কাছে একটি বিষয় আমি জানতে চাই শুরুতে, যে দলের প্রধানমন্ত্রী ও সংসদ নেতা হতে পারবেন না, এই প্রস্তাবে আপনার প্রতিক্রিয়া কি? দেখেন, এটা তো আমাদের 31 দফার সাথে যে সমস্ত জিনিস সাংঘর্ষিক, এই সব বিষয় নিয়ে আমাদের পার্টির মিটিং হবে এগুলো। এবং আপনারা যে সংস্কার প্রস্তাব আজকে আমি দেখলাম দিয়েছে সংবিধান সংস্কার কমিটি, এটার সাথেও বিএনপির আপনার ডায়ালগ হবে, যেটা প্রধান উপদেষ্টা বলেছেন। এখন যিনি দলের প্রধান হবেন তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এটা কিন্তু এটা ইট ইজ ভেরি আর্লি টু কমেন্ট। এটা তো দলের মধ্যে আলোচনা করতে হবে। আর অন্য যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছেন, বিশেষ করে আমি একটা জিনিসের উপর লক্ষ্য করতে চাই, যে 300 আসনে 10% তরুণ তরুণী অর্থাৎ ছাত্রদেরকে প্রতিনিধিত্ব করতে হবে। এইটা ফিলোসফিক্যালি কারেক্ট কিনা? কারণ কি, আমাদের ছাত্র ভাইদেরকে শিক্ষা অর্জনের দিকে যে ঝোঁক, সেই ঝোঁক থেকে যদি আপনি শিক্ষা আহ, শেষ না করে রাজনীতিতে প্রবেশ করতে চান, তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশের রাজনীতির যে দীর্ঘদিন ধরে যে দুর্বৃত্তায়ন চলছে, যে আপনার আর্থিক অনটনের ভিতর যে রাজনীতি চলছে, সেখানে আমাদের ছাত্র ভাইরা এখানে আপনার ঝোঁকটা বেশি হতে পারে, সেখানে আমাদের শিক্ষাক্ষেত্রে একটা সমস্যা হতে পারে। এইটা আমি মনে করি আবারও আপনার রিকনসিডার করার একটা বিষয়। অর্থাৎ আর যে প্রস্তাবনাগুলো রয়েছে এর বাইরে আরো আলোচনার সুযোগ রয়েছে বলে আপনি মনে করছেন। জনাব আজিজুল বারী অবশ্যই হেলাল, আলোচনা। জি, আপনি আমাদের সাথেই থাকুন, আমি আপনার কাছে আবারও ফিরবো। তবে তার আগে আমি একটু চলে যেতে চাচ্ছি জনাব শহীদউদ্দীন মাহমুদ স্বপন, আপনার কাছে একটু শুরুতেই জানতে চাই যে এমপি হওয়ার বয়স 21 করার প্রস্তাব করা হয়েছে, এর কি কারণ হতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে, হেলাল ভাইকে ধন্যবাদ। প্রথমত, আজকে যে কমিশনগুলোর রিপোর্ট প্রকাশ প্রধান উপদেষ্টার কাছে দেওয়া হয়েছে, এটি আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বাংলাদেশের 54 বছর পরে সংবিধানের অথবা যেসব প্রতিষ্ঠানগুলোর সংস্কারের বিষয় যে মতামতগুলো দেওয়া হয়েছে, সেগুলোর প্রশ্নে রাজনৈতিক দলগুলো আমরা মতামত দিয়েছিলাম। তার ভিতরে তারা এক ধরনের ঐক্যমত তৈরি কমিশন তৈরি করেছে, যেটি পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে। এই বিষয়ে আমাদের কিছু কিছু জায়গায় ঐক্যমত আছে, কোথাও কোথাও বিভিন্ন বিভিন্ন প্রশ্ন আছে। আপনার সুনির্দিষ্টভাবে যে কথাটি বলছেন, এটি ছাত্র ছাত্রীর বিষয়টি হেলবে যেভাবে বললো সেভাবে নয়, তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ করবার বিষয়টি আজকের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে তরুণ প্রজন্মকে 15.5 বছরের একটা ফ্যাসিবাদকে পালাতে বাধ্য করবার যে সাহসী জায়গায় দেখলাম, এবং তরুণরাই সবসময় যে কাজটি করেছে আমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়, সেই জায়গায় তাদেরকে উৎসাহিত করবার জায়গা যদি থাকে, সে বিষয়ে আলোচনা হতে পারে, এখনই মন্তব্য করার বিষয় নেই। কিন্তু এটি ঠিক যে তরুণ প্রজন্ম রাজনীতি বিমুখ হয়ে যাওয়ার যে প্রবণতা তৈরি হয়েছিল বাংলাদেশে, রাজনীতি বিমুখ হওয়ার যে জায়গাটা তৈরি হয়েছিল, সেখান থেকে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে তরুণদের রাজনীতির প্রতি যে আগ্রহ তৈরি হয়েছে, সেটিকে আমি পজিটিভলি দেখতে চাই, এবং মনে করছি যে তরুণ সমাজ এই রাজনীতিতে অংশগ্রহণ করার যে আকাঙ্ক্ষাটা তৈরি হচ্ছে, এটি আমাদের রাজনীতিকে শুদ্ধ করবার ক্ষেত্রে এবং রাজনীতিকে গতিময় করবার ক্ষেত্রে এবং তারুণ্যদীপ্ত করবার ক্ষেত্রে ভূমিকা রাখবে। সুতরাং জি, এই আপনার বিষয়ে চূড়ান্ত। বক্তব্য আমাদের কাছে পরিষ্কার। আমি আপনার কাছে আবারও ফিরবো, আপনি থাকুন আমাদের সাথে। এবারে আমি আবারও চলে যাচ্ছি আজিজুল বারী হেলাল, আপনার কাছে একটু জানতে চাই যে 40% ভোট না পড়লে পুনর্নির্বাচন, এই সুপারিশ কি আপনি সমর্থন করেন কিনা? জনাব আজিজুল বারী হেলাল, আপনার কে আনমিউট করতে হবে আপনার ডিভাইসটি। যে আমি মনে করি যে এটা একটা ভালো উদ্যোগ, যে 40%
ভোট না পড়লে সেখানে রিইলেকশন, এটা আমার ব্যক্তিগত অভিমত এটা ভালো উদ্যোগ। অবশ্যই জাতীয় রাজনীতিবিদদের সাথে যখন আলোচনা হবে সেটা একটা বিষয়। আমি এখন যেটা বলতে চাচ্ছি যে দেখেন, আমি তরুণদের রাজনীতির প্রতি আপনার মুখী হওয়ার আকাঙ্ক্ষা করি, কিন্তু শিক্ষা বিমুখ যেন না হয়। শিক্ষা বিমুখ হলে কিন্তু সেটা আমরা পরবর্তীতে নেতৃত্ব বিকাশে এবং নেতৃত্ব প্রতিষ্ঠা এবং দেশ পরিচালনায় সমস্যা হবে। এই জন্য বলছি যে তরুণদের আপনার শিক্ষা শেষ না করে যদি আপনি ম্যান্ডেটারি করেন 10%-কে, যে তাদেরকে ইলেকশন করতে দিতে হবে, এইটা আমার কাছে মানে আমার অবজেকশনের জায়গাটা অর্থাৎ এই এইখানে। সংস্কার প্রস্তাবনার পর সব রাজনৈতিক দলগুলোর সাথে যখন আলোচনা করা হবে তখন নিশ্চয়ই আপনারা আপনাদের যে মতামত সেগুলো তুলে ধরবেন। যে এটা আমার সমস্ত মতামত তুলে ধরবো। আমরা আশা করেছিলাম যে এই সংস্কার প্রস্তাবগুলো দেওয়ার আগে যদি আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে বসতো তাহলে কিন্তু কাজটা আরো অনেক সোজা হয়ে যেত। এখানে যেমন এখন মূলনীতি 5টা দিয়েছে, আমি বহুত্ববাদ যেটা ইনকর্পোরেট করেছে, এই বহুত্ববাদের সংজ্ঞাটা জানতে পারলে খুব ভালো হতো যে বহুত্ববাদ বলতে উনি কি বুঝিয়েছেন এখানে। আর আপনার আর যে 4টির মতবাদ দিয়েছে সবই ঠিক আছে, কিন্তু এই বহুত্ববাদটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না এখানে উনি কি বুঝাতে চেয়েছেন। বহুত্ববাদ বলতে তো প্লুরালিজম, আমরা অনেক কিছুই বুঝি, এখন এর দ্বারা আর কি কি বুঝাইতে চেয়েছেন এটার একটা ডেফিনেশন দিলে ভালো হতো। যে আপনি থাকুন আমাদের সাথে, আমি একটু আবারও চলে যাচ্ছি শহীদুদ্দিন মাহমুদ স্বপন আপনার কাছেও একটু জানতে চাই যে বহুত্ববাদ দিয়ে আসলে আপনি কি বুঝতে পেরেছেন, যে সেটি যদি দর্শকদেরকে একটু বলেন। সেই সাথে একটু জানাবেন যে দুর্বল অর্থনীতির দেশে যদি 4 বছর পর পর নির্বাচন করা হয় সেক্ষেত্রে খরচ এবং মানুষের উপরে করের বোঝা আরো বাড়বে কিনা। ধন্যবাদ। আমি প্রথমে সাধুবাদ জানাতে চাই কমিশনকে, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে ত্রয়ী দার্শনিক ভিত্তি ছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, সেটিকে তারা নিয়ে এসছেন। এবং আমরা মনে করছি যে এই 3টি বিষয় আমার সংবিধানে লক্ষ্য হিসাবে যখন থাকবে তখন অন্য সমস্ত বিষয়গুলো এর ভিতরে ইনক্লুডেড হয়ে যায়। সুতরাং এটি একটি ভালো বিষয়। এছাড়া 4 মূলনীতিকে বাহিরে আরো কতগুলো বিষয় আনছে, সেগুলোর বিষয়ে কথা হবে, নিশ্চয়ই আলোচনা হবে। একটা জায়গায় একটু পরিষ্কার করতে চাই, সেগুলো বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল এবং এই মুক্তিযুদ্ধের জাতিরাষ্ট্র তৈরি করবার জন্য তৈরি হয়েছিল। সেটিকে বাঙালি জায়গায় বাংলাদেশি বলবার চেষ্টা করা হয়েছে। সেই জায়গায় আমরা স্পষ্ট দ্বিমত পোষণ করবো। আমরা বাঙালি হিসেবে, জাতি হিসেবে বাঙালি, নাগরিক হিসেবে বাংলাদেশি, সেটি থাকবা কথা। নতুন বিতর্ক তৈরি করা এখানে ঠিক হবে না। আপনি যে কথাটি বলছিলেন সেটি এই জায়গাটা বুঝবার বিষয় আছে। বহুত্ববাদ বলতে তো আমরা ইনক্লুসিভ সাধারণভাবে বুঝি, যে সমস্ত বিষয়গুলাকে ধারণ করবার জায়গাটা, সেটি হচ্ছে বহুত্ববাদ। ভিন্ন মত, ভিন্ন মতাদর্শ, ভিন্ন সংস্কৃতি, লিঙ্গ বৈষম্য থেকে শুরু করে জাতিসত্তার থেকে শুরু করে সমস্ত কিছুকে এক জায়গায় নিয়ে আসা, অত পারস্পরিক সহনশীল জায়গায় রাখবার যেসব চিন্তা থাকে, সেখান থেকে বহুত্ববাদের কথা। পাশ্চাত্য সংস্কৃতিতে এই বিষয়টা, এই শব্দটা বেশ প্রায়োগিক দিকও আছে, সেখানে অনেকগুলো বিষয় আছে যেখানে আমি উল্লেখ করতে চাইনি এখন। তো সেরকম কিছু কিনা আমি ঠিক বুঝতে পারছি না। যদি আলোচনা হয় তখন নিশ্চয়ই কমিশন বলবেন। আরেকটি কথা হচ্ছে যে কমিশন কিন্তু আগেই ঘোষণা করেছিলেন যে এই কমিশন যে ধারণাপত্র তৈরি করবেন তার ভিত্তিতেই রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা করবেন। সুতরাং সেই অপশনটা আমাদের আছেই। আমাদের যে জায়গাগুলো কথা বলবার সুযোগ আছে সেগুলো আমরা কথা বলতে পারবো, এবং একটি জায়গা তৈরি হলে তার উপরে কথা বলার সুযোগটা যত সহজ হয়। একদম কোনো কিছু তৈরি না হলে তার রিপেয়ার বা তার কারেকশন করাটা অনেক জটিল হয়ে যায়। সেক্ষেত্রে আমি মনে করি এক ধরনের অগ্রগতি এটা। এবং এর মধ্য দিয়ে আগামী যে রোডম্যাপ ওনারা বলছেন আলোচনা করবার জন্য, সেই রোডম্যাপের মধ্য দিয়ে আমরা সমস্ত রাজনৈতিক দলসমূহ যারা একমত হব যেসব জায়গাগুলোতে, যেই পয়েন্টগুলোতে, সেগুলোতে আমরা ঐক্যমত তৈরি করে আমার সামনের দিকে আমরা এগিয়ে যাব। সেই জায়গাটাই আমার মনে যুক্তিযুক্ত। এবং আমরা সকল রাজনৈতিক দলও তাই বলছি যে বৃহত্তর ঐক্য তৈরি করতে হবে, যেটাকে আমরা মিনিমাম কমন ঐক্য মত বলি। এবং সেই ঐক্যমত সমস্ত স্টেক হোল্ডারদের ঐক্যমতের ভিত্তিতে যে জায়গাগুলোতে একমত হবো সেগুলাই আমাদের আগামী দিনের কাজ করবার ক্ষেত্রে আমাদের নির্দেশনা। জি, নিশ্চয়ই এরকম হবে, আমরা তেমনটি আশা করছি। আপনার কাছে আরেকটু জানতে চাই যে সুষ্ঠু নির্বাচনের জন্য যে এত সংস্কারের প্রস্তাবনা দেয়া হয়েছে,
সেক্ষেত্রে আসলে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য এত সংস্কার কি প্রয়োজন? এই রাষ্ট্রের জন্য এই সংস্কার সবগুলোই প্রয়োজন। আর একটি সুষ্ঠু নির্বাচন করবার জন্য সমস্ত সংস্কার এখনই প্রয়োজন, বিষয়টা তা নয় কিন্তু, হ্যাঁ। কিন্তু গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পুরো রাষ্ট্রকে বদলে দেওয়া, রাষ্ট্রের চরিত্রকে বদলে দেওয়া, রাষ্ট্রের যে ফ্যাসিবাদী বৈশিষ্ট্য সেটাকে বদলে দেওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে, বলা হয়েছে। একটা জিনিস পরিষ্কার করতে চাই, আমরা কিন্তু অনেকে এটা বলতে চাই যে এটা কেয়ারটেকার সরকারের মতো করে একটি নির্বাচনে শুধু করবে, এই বিষয়টা কিন্তু ঠিক নয়। তাহলে এত রক্ত, এত আত্মহতি দেওয়ার প্রয়োজন তো থাকতো না। একটি নতুন রাষ্ট্র কাঠামো তৈরি করবা, যে রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে 15.5 বছর একটা ফ্যাসিবাদ সংবিধানের নামে যে আমাদের উপর চেপে বসে থাকলো, এত হত্যা গুম খুন করলো, এবং এর মধ্য দিয়ে তাকে উৎখাত করা গেল না, এবং সমস্ত জনগোষ্ঠী যখন আমরা রাস্তায় নামলাম তখন কিন্তু সে পালিয়ে যেতে বাধ্য হলো। জি, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের সাথেই থাকুন এবং জনাব আজিজুল বারী হেলাল, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য।